এবার যে খবর আপনাদের দেব, রাজবাড়ির দেবোত্তর সম্পত্তি বিক্রি, বেআইনিভাবে দেবোত্তর সম্পত্তি হস্তান্তরের অভিযোগ উঠছে। কোন রাজবাড়ি? মহিষাদল রাজবাড়ি। মহিষাদল রাজবাড়ির জমিতে বেআইনি নির্মাণ, পর্যটন দপ্তরে অভিযোগ আইনজীবী কৌশিক ভট্টাচার্যের। জেলা শাসককে রিপোর্ট দিতে নির্দেশ পর্যটন দপ্তরের। কথা বলবো, প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, মহিষাদল রাজবাড়ি বিখ্যাত রাজবাড়ি, সেই রাজবাড়ি দেবোত্তর সম্পত্তি বিক্রি হয়ে যেতে পারেই বা কি করে? হচ্ছে এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষজন। আজ বলে আজ নয় রুমেলা, এটা কিন্তু বছরের পর বছর এই অভিযোগ। কিন্তু এক আইনজীবী কৌশিক ভট্টাচার্য থেমে না থেকে তিনি আরটিআই অর্থাৎ তথ্য জানার অধিকার, এই আইনে কিন্তু তিনি সবটা জানতে চেয়েছেন এবং তিনি অভিযোগও করেছেন যে দেবোত্তর সম্পত্তি হাত বদল হচ্ছে এবং সেটা বেআইনিভাবে হচ্ছে। কেন সেটা তিনি যুক্তি দেখিয়েছেন কি না, বিচার যে জেলা বিচারকের একটা অনুমতি লাগে সেটা কিন্তু রুমেলা না নিয়ে করা হচ্ছে, এরকম গুরুতর অভিযোগ সামনে আসছে। কাদের বিরুদ্ধে? মহিষাদল রাজ পরিবারের জমি নিয়ে কেলেঙ্কারি এই নিয়ে, এবং তা নিয়ে রীতিমতো সরব এলাকার বাসিন্দারাও সকলেই চাইছেন সত্যটা জানতে যে কি কারণ এই রাজবাড়ির জমিতে যে বেআইনি নির্মাণ, আইনজীবী তিনি কি বলছেন একবার শোনা যাক। রাজবাড়ি চত্বরে কেউ বা কারা প্রাচীর দিচ্ছে, বাড়ি কনস্ট্রাকশন হচ্ছে, যেটাই হচ্ছে অবৈধভাবে হচ্ছে, কোনো ডিমার্কেশন নেই। পশ্চিমবঙ্গ সরকারের জায়গা, আর যদি বলেন মদন গোপালজি ট্রাস্টের জায়গা, সেটাও পাবলিকেরই জায়গা, একটা দেবোত্তর সম্পত্তি। রাজবাড়ির তরফে বলা হচ্ছে যে দেবোত্তর সম্পত্তি তারা হস্তান্তর করে এইভাবে অন্যদেরকে দিচ্ছে। তারা যদি হস্তান্তর করে থাকেন তার নিশ্চয়ই কোর্টের নথি বা সরকারি নথি থাকবে। যদি ওনাদের সেই সব কাগজপত্র থেকে থাকে ডিএম সাহেবের কাছে প্রদান করবেন, মহামান্য কোর্টও জানতে পারবে প্রয়োজনে। 2016 সালে মহিষাদল রাজবাড়ির জমি হস্তান্তর, প্রায় 63 একর জমি পর্যটন দপ্তরকে হস্তান্তর। রাজবাড়ির একাংশকে হেরিটেজ ঘোষণা সরকারের, আর তাই কিনা বিক্রি হয়ে যাচ্ছে, বেআইনি নির্মাণ হয়ে যাচ্ছে সেখানে। কথা বলবো, প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, যেই 63 একর জমির কথা আমরা বলছি, যা পর্যটন দপ্তরকে হস্তান্তর করা হয়, সেখানেই কি বেআইনি নির্মাণ? সেটাই প্রশ্ন উঠছে এবং সেটাই দিনে দুপুরে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বলে দাবি করছেন, অভিযোগ করছেন এলাকার মানুষ। রুবেলা, তা নিয়ে কিন্তু রাজবাড়ির যারা বংশধর বর্তমান তারা সাফাই দিয়েছেন নিজেদের পক্ষে, বলতে গিয়েও যে ডিমার্কেশন হয়নি এই কথাও কিন্তু বা বাহানা বা সাফাই দিচ্ছেন। কিন্তু সেটা করবে কে? কিন্তু যদি না করা হয়ে থাকে তাহলে কেন নির্মাণ হচ্ছে? আর নির্মাণ তো আজ নয়, আবারও তোমাকে রিপিট করছি কথাটা, বছরের পর বছর চলছে, দেখার কেউ নেই। এই যে দেখার কেউ নেই, দেখা হোক প্রশাসনের কাছে দাবি এলাকার মানুষ কিন্তু আজ করছেন না। আমরা বারবার এই ব্যাপারে খবর করলেও যখন দেখা যাচ্ছে টনক নড়ছে না, তখন এলাকার এক আইনজীবী তিনি তথ্য জানার অধিকারে তিনি সরাসরি রাজ্য প্রশাসনের কাছে দ্বারস্থ হলেন এবং তারপরই দেখা যাচ্ছে নড়ে চড়ে বসছে। কিন্তু নড়ে চড়ে বসলে হবে কি, যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি দেখা যাচ্ছে এখনো নির্মাণ চলছে, তাহলে ডিমার্কেশন ছাড়া যেসব জায়গায় এসব হচ্ছে তার কতটা বৈধতা আছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছেই এবং উঠবেও। এখন দেখার এই বেআইনি নির্মাণের অভিযোগে স্থানীয়রাও সরব হয়েছেন, তারা কি বলছেন শুনবো। তার পাশাপাশি রাজবাড়ির সদস্য যারা, তাদেরও বক্তব্য আপনাদের সামনে। আমরা শুনেছি যে এটা সরকার থেকে অধিগ্রহণ করেছে, সেই জায়গার উপরে অবৈধ নির্মাণ হচ্ছে, এখনো পর্যন্ত ইট বালি চিপস ঢুকছে, কিভাবে হচ্ছে বুঝতে পারছি না। একটা দালাল চক্র এইসব কাণ্ড কারখানা করছে রাজবাড়ির সঙ্গে যোগ সাজসে, নাহলে হয় কি করে? ইমিডিয়েট যেন বন্ধ হয়, এটাই আমার আবেদন। এই যে কিছু কিছু ঘর উঠছে, সেগুলো ধরুন আমাদেরই লোকজনকে আমরা বসিয়েছি, আমি আমার জায়গায় করতেই পারি, সংস্কার করে আমি রেন্টে দিতে পারি, ভাড়ায় দিতে পারি, আমি মনে করলে বিনিময় করতে পারি। আমি যেটা করছি আইনের সঙ্গে পরামর্শ করেই আমরা করছি। কনস্ট্রাকশন বলতে একটাই বিল্ডিং হচ্ছে এখানে, আর তো বিশেষ বিল্ডিং বলতে কিছু হয়নি। এসডিও হলদিয়া উনিও পুরো ঘুরে দেখেছেন যে আপনাদের জায়গাতেই আপনারা করেছেন, কোনো সরকারের জায়গায় করেননি, কোনো অবৈধ কাজ হয়নি। মহিষাদল রাজবাড়ির জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ, পর্যটন দপ্তরের অভিযোগ আইনজীবী কৌশিক ভট্টাচার্য, আর অভিযোগ খতিয়ে দেখা হবে জানিয়েছেন মহিষাদলের বিডিও। বিগত দিনে এটা নিয়ে যখন কমপ্লেন জমা পড়ে, বিএলও এটা নিয়ে ইন্সপেকশন করেছেন
এবং ওনার থেকে যেটা জেনেছি যে দেবোত্তর প্রপার্টির ওপর কিছু তেমন কিছু ওনার কাছে কমপ্লেন অনুযায়ী কিছু পাননি, যেগুলো হয়েছে প্রাইভেট প্রপার্টির ওপরে হয়েছে। আর যেটা রিসেন্টলি আপনি যেটা বললেন, এটা নিয়ে আমি ওনাকে জানিয়েছি, উনি দেখছেন বিষয়টা। এবার রিপোর্ট পেয়ে আপনার বলা যাবে কি হচ্ছে। ইলিশ, মাথাভাঙায় নদীর টাটকা ইলিশের চাহিদা রয়েছে। প্রতি বছর এই সময় মানসাই নদীতে ইলিশ ওঠে। কথা বলবো প্রতিনিধি রাজেশ রয়েছেন সঙ্গে। রাজেশ, কত ইলিশ উঠলো? দেখো, মাথাভাঙা মানসাই নদীতে প্রতি বছরই কিন্তু ঠিক এই সময় ইলিশের দেখা মেলে এবং প্রতিদিন 4 কেজি 5 কেজি 6 কেজি এরকম করে ইলিশ কিন্তু মারছেন মৎস্যজীবীদের মতে। যে তবে বিগত কয়েক বছরের তুলনায় এবছর সেই ইলিশ মাছের চাহিদা কিছুটা কম থাকলেও কিন্তু এই টাটকা ইলিশের চাহিদা কিন্তু বাজারে যথেষ্ট বেশি। কারণ বরফ দেওয়া সেই ইলিশের তুলনায় এই মানসাই নদীর যে টাটকা ইলিশ, সেই টাটকা ইলিশের চাহিদা সাধারণ মানুষের মধ্যে রয়েছে এবং মাথাভাঙা সেই ইলিশ ধরা পড়ার সঙ্গে সঙ্গে অনেকে নদী থেকে মৎস্যজীবীদের কাছ থেকেও সেই ইলিশ নিয়ে আসছেন। যেটা জানা যাচ্ছে যে মাথাভাঙা থেকে সিতাইয়ের যে ধরলা নদী, সেই ধরলা নদী বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশ সীমান্তের খড়িবাড়িতে ওই নদী ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে এবং ব্রহ্মপুত্রের সঙ্গে পদ্মার এক যোগাযোগ রয়েছে। সমুদ্র থেকে সেই ইলিশই মাথাভাঙা এই মানসাই নদীতে এসেছে বলে মৎস্যজীবীদের মতে তারা জানাচ্ছেন। তবে এই ইলিশের চাহিদা কিন্তু মাথাভাঙা সাধারণ মানুষ কিন্তু লুটেপুটে নিচ্ছে। বেশ, মাথাভাঙার সাধারণ মানুষ এই ইলিশের চাহিদা লুটেপুটে নিচ্ছে। সামনেই আলোর উৎসব, চাহিদা যে আরো বাড়বে বলার অপেক্ষা রাখে না। প্রতি বছরই আসে এই নদী মাছ? হ্যাঁ, প্রতি বছরে আসে। তো এবছর কেমন পাওয়া যাচ্ছে ইলিশ? এবছর মোটামুটি 4 কেজি 5 কেজি অবধি পাওয়া যাচ্ছে। এটা কি বাংলাদেশ থেকেই আসে? হ্যাঁ, এটা বাংলাদেশ থেকে আসে। চাহিদা আছে না? চাহিদা আছে। রাজার হাতে পুজো শুরু। আজ রাজা নেই, কিন্তু পুজো চলে আসছে। হুগলির বাঁশবেড়িয়ায় হংসেশ্বরীর পুজো আর আরামবাগে পূজিত খ্যাপাকালী। হুগলির বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দির, সারা বছর মা শান্ত, দীপান্বিত অমাবস্যায় রুদ্ররূপে পূজিত। হংসেশ্বরী মায়ের সারা বছর পুজো হয়। দক্ষিণাকালীর ধ্যানে, দক্ষিণাকালীর মন্ত্রে মায়ের জীব নেই, সারা বছর মায়ের শান্তরূপে পুজো হয়। বছরে একদিন বাৎসরিক পুজোর দিন, সেই দিন যেদিন দীপান্বিতা কালী পুজোর দিন রাত্রেই এই মুখের ওপর আলাদা মুখোশ পরানো হয়। সেই দিন মায়ের গায়ে কোনো বস্ত্র থাকে না, সমস্ত গা মালায় ঢাকা থাকে। মায়ের সমস্ত গয়না মাকে পরানো হয়, চুলগুলো এলেকুশি করে দেওয়া হয়। রাজা নৃসিংহদেবের হাত ধরে পুজোর শুরু। নিম কাঠ দিয়ে এই মাতৃ প্রতিমা তৈরি। দীপান্বিতা কালী পুজোয় মাকে পরানো হয় সোনার মুকুট। মন্দিরের যে বৈশিষ্ট্য তার গঠন, কারণ এর গঠনটা আপনি আর কোথাও ভারতবর্ষে খুঁজে পাওয়া মুশকিল আছে। এর চূড়াটা দেখুন, একটা যেটা যোগী পুরুষের পুরো মন্দিরে একটা রূপ ধরে নিতে পারেন, একটা কাল্পনিক রেখা যে তৈরি করেন যোগী পুরুষ মনে হবে। যে ধ্যানযোগ্য যেটা হয়, তা মূলাধার থেকে যখন চূড়া মাথায় উঠছে তখন ষষ্ঠধারে গিয়ে তার জ্ঞানের বিস্ফোরণ ঘটে, যার জন্য চূড়ায় শেষ চূড়াটায় গিয়ে দেখুন একটা সূর্যের কিরণের মতো ছটা ওখানে করা আছে। হুগলির আরামবাগের তিরোল গ্রাম, এখানে মা সিদ্ধেশ্বরীর মন্দির। প্রায় 500 বছরের পুজো। খ্যাপাকালী হিসেবে পূজিত মা কালী। কেউ অসুস্থ হলে এই মন্দিরে নিয়ে আসা হয়, তাকে মায়ের আশীর্বাদ বালা পরিয়ে দেন সেবায়েতরা। এখানে মা সারদা মাও এসেছিল আজ থেকে বহুদিন আগে, আজকে কথাটা সারদা মা এসেছিল, এসব রাধু মাকে সঙ্গে নিয়ে মায়ের বালা পরিয়ে নিয়ে গেছিল। আর প্রতিদিন মায়ের রুগী আছে, ভালো হয়ে আসছে, বালা খোলা হচ্ছে, আর যারা এমনি আসছে মায়ের কাছে বালা পড়ানো হচ্ছে। হুগলি থেকে সোমনাথ ঘোষ এবং শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।